নমস্কার, আপনাদেরকে স্বাগত ব্যাক বেঞ্চার্স একাডেমিতে। আমরা নাম্বার সিস্টেমের যে কটি টপিক আছে সে কটি টপিক ইতিমধ্যেই শেষ করেছি। তো এবার আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটি রিভিশন করবার সময়। তো আমরা আমাদের পরীক্ষায় যেরকম এমসিকিউ কোশ্চেন আসে সেই প্যাটার্নেই আমরা সমস্ত টপিক থেকে অঙ্ক সলভ করব। তো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, a number when divided by 136 leaves remainder 36. If the same number is divided by 17, the remainder will be. যদি একটি সংখ্যা 136 দ্বারা ভাগ করা হয় এবং 36 ভাগশেষ থাকে, তবে দ্য সেম নাম্বার সেই একই সংখ্যাকে যদি 17 দ্বারা ভাগ করা হয় তাহলে কত রিমাইন্ডার থাকবে। তাহলে আগে আমাদের বুঝতে হবে সংখ্যাটি কি। আমরা কি শিখেছিলাম যে যদি আমাদের ভাজক দেয়া থাকে, ভাগশেষ দেয়া থাকে, ভাগফল দেয়া থাকে, কি করে আমরা ভাজ্য বের করতে হয়? ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা মনে করি ভাগফলটাকে যে কোনো এক্স ধরে নিই বা যে কোনো কিছু আমরা ধরতে পারি। তাহলে যদি আমরা ভাগফল এক্স ধরি তাহলে সংখ্যাটা কীরকম হবে? 136 ইন্টু এক্স, 136x প্লাস 36, এটি হবে আমাদের নাম্বারটি। তাহলে এবার বলা হচ্ছে এই নাম্বারটিকে যদি 17 দ্বারা ভাগ করা হয়, 17 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা কত ভাগশেষ পাবো। তাহলে আমরা দেখব 17 দিয়ে 136 ডিভাইড হয়, 8 বারে 8 17 136 হয়। তাহলে আমাদের কি হলো? এই পার্টটা কি হয়ে গেল? ডিভাইড হয়ে গেল। তাহলে আমাদের অবশেষ পড়ে থাকলো কোনটুকু? জাস্ট এই পার্টটুকু, যে 36/17। তাহলে এইটুকু যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত দেখব? উত্তর কত হবে? 17 দুগুণে 34, অবশেষ পড়ে থাকে আমাদের 2। তাহলে আমাদের এখানে অপশান হবে ডি। অপশান ডি হবে আমাদের হচ্ছে উত্তর। এটাকে আমরা হচ্ছে এভাবে করতে পারি, অথবা আমরা কিভাবে করতে পারি এই অঙ্কটাকে। একবারে যখন আমরা শর্টে করতে যাব, প্রথম আমরা কি দেখব? বলা হচ্ছে 136 দিয়ে ভাগ করা হচ্ছে এবং 17 দিয়ে ভাগ করলে, তাহলে আমরা দেখে নেব আগে 17 দিয়ে এই নাম্বারটি ভাগ যায় কি না। যদি আমাদের এই নাম্বারটি ভাগ যায় তাহলে আমাদের আর কোনো কিছু দেখার দরকার নেই, আমরা সরাসরি যেটা ভাগশেষ আছে তাকে 17 দিয়ে ডিভাইড করব। 36/17, 17 দুগুণে 34, তাহলে অবশেষ হলো 2। তাহলে এখানে অপশান হবে অপশান ডি হবে রাইট অ্যান্সার। তাহলে ভাগশেষ হবে 2। এভাবে আমরা সরাসরি অঙ্ক করতে পারি। নেক্সট অঙ্ক দেখা যাক কি বলছে। A 6-digit number is formed by repeating a 3-digit number such as 625, 625, 357, 357, এইভাবে বলা হচ্ছে এই রকম নাম্বার কত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আমাদের মাথায় রাখতে হবে যখন এই রকম যে কোনো 3-digit নাম্বার, যে কোনো যদি এই ফর্মে থাকে, মনে করা যায় যে কোনো 3-digit নাম্বার ABC যদি এইরকম ABC এইরকম ফর্মে থাকে, এরা সবসময় বিভাজ্য হবে হচ্ছে 1001, 1001, এই সংখ্যাটি দ্বারা অলওয়েজ বিভাজ্য হবে। আর 1001 কীভাবে আসে? 1001 হচ্ছে 7 × 11 × 13, এই তিনটি সংখ্যার গুণফল, এই তিনটি মৌলিক সংখ্যার গুণফলই হচ্ছে 1001। এবং মনে করা যাক যে কোনো সংখ্যা, যে কোনো 3-digit নাম্বারকে যদি 1001 দিয়ে গুণ করা হয় তাহলে কি হয়? নাম্বারটি রিপিট হয়, 3-digit নাম্বারটি রিপিট হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে অনেক রকম অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। আরেকটা জিনিস দেখে নেব, এখানে আমাদের অপশান ছিল 101। 101 কখন হয়? যদি আমাদের কোনো 2-digit নাম্বার, মনে করো AB, তাকে যদি 101 দিয়ে গুণ করা হয় তখন 2-digit নাম্বারের ক্ষেত্রে সেটা রিপিট হয়। তাহলে আমরা কি দেখলাম? যখন 1001 হবে তখন 3-digit নাম্বার সেটা রিপিট হবে, আর 101 হলে
2 ডিজিট নাম্বার সেইটা রিপিট হয়। বোঝা গেল? আরেকটা ট্রিক্স আমরা এখানে দেখে নেব। মনে করা যাক একটি সংখ্যা আছে 659, 625 একটি সংখ্যা। বলা হলো এটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে অপরপক্ষে, এটাকে এটাও বলা যায়, এটা হচ্ছে 7, 11, 13 এর ডিভাইসিবিলিটি রুল দেখার এটাও নিয়ম। আমরা কি করব, 3 করে ভাগ করে নেব, 3 করে সেটে ভাগ করে নেব। এদিকে 3টে, এদিকে 3টে দিয়ে কি করব, দিয়ে এদের ডিভাইড করব, মানে বিয়োগ করব। 659 থেকে 625 বাদ দেব। কত পাওয়া যায় বাদে? 4, এদিকে হচ্ছে 3, 34 হলো। হ্যাঁ 34। এবার দেখতে হবে যে বিয়োগফলটা হলো সেটি 7, 11 এবং 13 এর মধ্যে কোনটা দ্বারা ভাগ যায়। যেটা দিয়ে ভাগ যাবে, যদি ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও সেটা দিয়ে ভাগ যাবে। 34 কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটি 7, 11 বা 13 এটা কিছু দিয়েই ভাগ যাবে না। মনে করা যাক যদি সংখ্যাটি এরকম হতো, 625-এর জায়গায় যদি 624 হতো, যদি 624 হতো, তাহলে তখন কি হতো? তখন এটা কত আসতো? বিয়োগফলটা 35 আসতো। যদি 35 আসতো তখন আমরা বলতে পারতাম এই সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য হবে। কারণ কি? 35 7 দিয়ে বিভাজ্য। আর এই সংখ্যাটি 11 দিয়েও ভাগ যাবে না, এই সংখ্যাটি 13 দিয়েও ভাগ যাবে না। মনে করা যাক যদি এরকম কোনো সংখ্যা হয় যেখানে ওই প্রথম 3 ডিজিট আর পরের 3 ডিজিটের বিয়োগফল দেখা গেল 77 এলো, তখন আমরা কি বলতে পারবো? তখন বলতে পারবো ওই সংখ্যাটি 7 দ্বারা ভাগ যাবে, ওই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে, কিন্তু ওই সংখ্যাটি 13 দ্বারা ভাগ যাবে না। কারণ কি? কারণ 77 7 দিয়েও ভাগ যায়, 11 দিয়েও ভাগ যায়, কিন্তু 13 দিয়ে ভাগ যায় না। তাই আমরা বলবো এই সংখ্যাটি 13 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 7 দিয়ে এবং 11 দিয়ে ভাগ যাবে। এই কনসেপ্টটা আমরা মাথায় রাখবো, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে অনেক বড় বড় অঙ্ক করতে সুবিধা হবে। দেখা যাক পরের অঙ্কে যাই আমরা। কি চেয়েছে? দ্য রিমাইন্ডার হোয়েন 3 টু দ্য পাওয়ার 21 ইজ ডিভাইডেড বাই 5। বলছে যখন 3 টু দ্য পাওয়ার 21 একে 5 দিয়ে ভাগ করা হবে তখন এর ভাগশেষ কত হবে। এটা দেখলেই আমাদের কার কথা মনে পড়বে? আমরা আগের ক্লাসে করেছি টোসেন্ট মেথড। সেখানে আমরা কি শিখেছিলাম? কখন টোসেন্ট মেথড অ্যাপ্লাই করা যায়? যখন আমাদের যাকে ভাগ করা হচ্ছে, মানে ভাজ্য এবং ভাজক, তার বেস যদি দুটোই যদি মৌলিক সংখ্যা হয়, মানে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি যদি দুটোই মৌলিক হয় তখন টোসেন্ট মেথড অ্যাপ্লাই করা যায়। এখানে দুটোই মৌলিক, পরস্পর মৌলিক, কোপ্রাইম, তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আগে আমাদের কী বের করতে হবে? 5-এর টোসেন্ট বের করতে হবে। 5 একটি মৌলিক সংখ্যা, তাহলে 5-এর টোসেন্ট কত হবে? 5 - 1, 4। তারপরের স্টেপ আমরা কি শিখেছিলাম? যেটা টোসেন্ট হবে সেটা দিয়ে পাওয়ারকে ডিভাইড করতে হবে। তাহলে 21কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে ভাগশেষ? 4 5 20 হয়ে যায়, 1 পড়ে থাকে। তাহলে ফাইনালি অঙ্কটা কীরকম আসবে? 3 টু দ্য পাওয়ার 1 বাই 5। তাহলে এখানে ভাগশেষ কত হবে? উত্তর হবে 3। তাহলে কোন অপশান ঠিক? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 হবে হচ্ছে ভাগশেষ। পরবর্তী অঙ্কে যাই। কি জানতে চেয়েছে? লাস্ট ডিজিট অফ 3003 টু দ্য পাওয়ার 2021 প্লাস 3001 এর লাস্ট ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিট কত হবে। তাহলে আমাদের প্রথমে কি দেখতে হবে? এই যে সংখ্যাটা রয়েছে 3003 টু দ্য পাওয়ার 21, এখানে এর লাস্ট ডিজিট কত আসবে। আমরা কি শিখেছিলাম? 3-এর সাইক্লিসিটি কত? 3-এর সাইক্লিসিটি হচ্ছে 4। তাহলে আমাদের কি করতে হবে? 4 দিয়ে এটাকে ভাগ করতে হবে। পুরোটা ভাগ করব না, জাস্ট লাস্ট 2 ডিজিট ডিভাইড করব। কত হয়? লাস্ট 2 ডিজিটকে ডিভাইড করলে 4 দিয়ে অবশেষ কত পড়ে থাকে? 1।
4 5 20 হয়ে যাচ্ছে, তাহলে অবশেষ পড়ে থাকে 1। তাহলে এখানে 3 পাওয়ারে কত আসবে? 1। তার মানে এখানে আমাদের এই যে টোটাল টার্মটা এর ইউনিট ডিজিট কত হবে? 3 টু দ্য পাওয়ার 1। তাহলে হবে 3 প্লাস কত আছে? 3001, মানে ইউনিট ডিজিট কত? 1। তাহলে 3 + 1 কত হবে? 4। তাহলে ইউনিট ডিজিট হবে হচ্ছে 4। তাহলে আমার উত্তর কত হবে? অপশান বি। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে বি, মানে ইউনিট ডিজিট হবে 4। এখানে আসবে 3 পাওয়ার 1 3 প্লাস এখানের জন্য 1, 3 আর 1 4। বোঝা গেল? নেক্সট অঙ্ক যাই। কি বলা হচ্ছে এখানে? এখানে চেয়েছে যে 17 টু দ্য পাওয়ার 200 একে যদি 18 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে? তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? টোশেন মেথড অ্যাপ্লাই করতে পারি, যেহেতু 17 এবং 18 পরস্পর মৌলিক। তাহলে আমাদের কি বের করতে হবে? আগে 18 টোশেন বের করতে হবে। কি করে 18 টোশেন বের করতে হয়? প্রথমে 18 উৎপাদক কি কি আছে? 2 আর 3, 3 স্কোয়ার ইন্টু 2, এটা হচ্ছে 18। তাহলে কি করে বের করতে? 18 টোশেন কত হবে? 18 1 মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস 1/3 কত হবে? 18 ইন্টু হাফ ইন্টু 2/3, 3 দুগুণে 6, 3 হয়ে গেল, 3 দুগুণে 6। তাহলে 18 টোশেন কত বেরোলো আমাদের? 6 বেরোলো। এবার কাজ কি? টোশেন দিয়ে পাওয়ারকে ডিভাইড করতে হবে। 6 দিয়ে ডিভাইড করলে কত হবে? 200কে 3 6 18, 2 0 3 6 18। তাহলে ভাগশেষ কত পড়ে থাকবে? ভাগশেষ পড়ে থাকবে 2। তাহলে ফাইনালি অঙ্কটা কীরকম দাঁড়ালো? 17 স্কোয়ার বাই 18। তাহলে কত হলো? 17 স্কোয়ার মানে আমরা কত জানি? 289, 289 বাই 18। এবার 18 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 18কে 18, 6 18 108। তাহলে আমাদের ভাগশেষ পড়ে থাকবে 1। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এবার মনে হচ্ছে এই অঙ্কটায় টোশেন মেথড কাজে লাগালে একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটাকে আমরা এইভাবেও করতে পারি। যখন আমরা দেখছি যে 17 আছে আর নিচের পাওয়ার কত আছে? 17 থেকে 1 কম আছে, তাহলে আমরা একটা ফ্যাক্টরের নিয়ম শিখিয়েছিলাম নাম্বার সিস্টেম করবার সময়। আমরা কি 17কে এভাবে লিখতে পারি? 18 মাইনাস 1 টু দ্য পাওয়ার 200। অবশ্যই লিখতে পারি। 17কে 18 মাইনাস 1 লিখতেই পারি। তাহলে আমাদের মনে পড়ছে এবার এই যে ফর্মটা শেখানো হয়েছিল, এক্স মাইনাস 1 টু দ্য পাওয়ার n বাই এক্স যদি হয় তখন ভাগশেষ কত হবে? ভাগশেষ +1 হবে যখন n একটি ইভেন নাম্বার হবে। এবং আরেকটা শেখানো হয়েছিল n যদি অড হয় তখন ভাগশেষ কত হবে? -1 + x। তাহলে এখানে ইভেন আছে, তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমাদের ভাগশেষ হবে হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে, জাস্ট উইদিন 2 সেকেন্ড আমরা অঙ্কটাকে করে ফেলতে পারি যদি আমরা প্রপার মেথড জানি। একটা অঙ্ক করবার 3-4 রকম ওয়ে হয়। আমাদের এখান থেকে মনে করি এ স্থান থেকে বি স্থানে যাব, এর এরকম একটা রাস্তা, এরকম একটা রাস্তা, এরকম একটা রাস্তা, অনেক রকম রাস্তা হয়। আমরা যদি সব রকম রাস্তা জানি তাহলে আমরা সহজ যে কোন রাস্তা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, চিনতে পারবো। তখন কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমাদের আর ভাবতে হবে না, খুব কম সময়ে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তাই আমাদের সমস্ত রকম উপায় জেনে রাখতে হবে। তো পরের অঙ্ক দেখা যাক। এটা কি জানতে চেয়েছে? ইউনিট ডিজিট অফ দ্য সাম। আবার ইউনিট ডিজিটের অঙ্ক। কি আছে? 4। আমরা কি জানি? 4-এর পাওয়ার যদি অড হয় তাহলে 4ই থাকে, 4-এর পাওয়ার ইভেন হলে 6 হয়ে যায়। 4 1 4, 4-এর পাওয়ার যখন স্কোয়ার হয়ে যায় তখন 6 হয়, আবার 4 আবার 6। তার মানে 4-এর পাওয়ার ইভেন হলে তখন হবে 6। 4-এর পাওয়ার মানে 4 টু দ্য পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে তখন ইউনিট ডিজিট আসবে 6, আর 4 টু দ্য পাওয়ার অড হলে তখন ইউনিট ডিজিট আসবে 4।
এখানে কত আছে, এখানে 4-এর পাওয়ারে ইভেন আছে, তাহলে এখানে কত আসবে আমার ইউনিট ডিজিট 6। আর পরেরটার ক্ষেত্রে কি আমরা কি জানি 7-এর সাইক্লিসিটি 4, তাহলে আমাদের 4 দিয়ে 326কে ডিভাইড করতে হবে। 26কে ডিভাইড করা মানে 4 6 24, অবশেষ পড়ে থাকে 2, মানে 7-এর পাওয়ার 2 মানে 49, 7-এর স্কোয়ার 49, তাহলে ইউনিট ডিজিট 9। তাহলে 6 আর 9 কত হচ্ছে 15, তার মানে ইউনিট ডিজিট আমাদের কত হচ্ছে 5। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট। বোঝা গেল? আবারও বলছি, আমরা কি জেনেছিলাম, 4-এর পাওয়ার যদি জোড় হয় তবে ইউনিট ডিজিট হয় 6, আর ওয়ার্ড হলে 4ই থাকে। এখানে জোড় আছে, তাই প্রথমটা ইউনিট ডিজিট 6 হবে। পরেরটাই কি, 7-এর সাইক্লিসিটি 4, 4 দিয়ে 326কে ডিভাইড করা হোক, অর্থাৎ 26কে ডিভাইড করলেই হবে। 4 6 24, ভাগশেষ পড়ে থাকে 2, তার মানে 7-এর স্কোয়ার 49, তাহলে ইউনিট ডিজিট হলো 9, 6 প্লাস 9 15, তাহলে ইউনিট ডিজিট হলো শুধু আমার 5। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখা যাক। পরের অঙ্কে বলছে 5 7x is divisible by 11, then what is the value of x? যদি 5 7 x এরকম একটা সংখ্যা হয়, একে যদি 11 দিয়ে ভাগ করা হয় তবে x এর ভ্যালু কত হবে? আমরা কি শিখেছিলাম, প্রতি অল্টারনেটিভ নাম্বার তাদের যোগফল যদি মনে করা যাক এ বি সি ডি একটি সংখ্যা, আমরা কি শিখেছিলাম, প্রতি অল্টারনেটিভ নাম্বারের যোগফলের ডিফারেন্স মানে এ প্লাস সি মাইনাস বি প্লাস ডি, এটা যদি 0 অথবা 11 হয় তবে সংখ্যাটি 11 দ্বারা ভাগ যায়, এটা আমরা শিখেছিলাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাই, প্রতি অল্টারনেটিভ নাম্বার, তার মানে 5x আর 7, মানে 5 প্লাস এক্স মাইনাস 7, এটা যদি 0 অথবা 11 হয়, তাহলে এখানে 11 হওয়ার সম্ভাবনা নেই, কারণ 11 হতে গেলে এক্সকে 13 হতে পারে, এক্স তো একটা ডিজিট, সেটা কখনো ডবল নাম্বার হতে পারে না। তাহলে এক্সের ভ্যালু কত হলে, তাহলে 11 এলিমিনেট হয়ে গেল, এক্সের ভ্যালু কত হলে আমাদের উত্তর 0 আসতে পারে? তাহলে সহজেই বুঝতে পারছি, এক্সের ভ্যালু যদি আমার 2 হয় তাহলে 5 2 7 হবে, 7 থেকে 7 বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাহলে আমাদের অপশান হবে অপশান ডি। ক্লিয়ার? ওটা খুব সহজ ছিল। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কে আমাদের জিজ্ঞেস করেছে স্কোয়ার রুট অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেশনাল নাম্বার। আমরা প্রথম ক্লাসে করেছিলাম নাম্বার সিস্টেমের রেশনাল নাম্বার কারা, বা বাংলায় যাকে বলে মূলদ সংখ্যা, ইংরাজিতে বলে রেশনাল নাম্বার, যাকে কাকে বলা হয়, যাকে এ বাই বি এই আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে যাকে প্রকাশ করা যায় না। আর ইররেশনাল কারা, যাদের রেশনাল কারা যাদের মূল ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর ইররেশনাল বা অমূলদ সংখ্যা কারা, যাদের ভগ্নাংশ আকারে বা এ বাই বি আকারে প্রকাশ করা যায় না। যেমন কি বলেছিলাম √2 √3 পাই, এরা কি, এরা হচ্ছে আমাদের ইররেশনাল নাম্বার, এদের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ক্লিয়ার? তাহলে এবার প্রশ্নে আমার জিজ্ঞেস করেছে কোন সংখ্যাটি স্কোয়ার রুট আমাদের রেশনাল নাম্বার হবে, অর্থাৎ কার বর্গমূল আমাদের করা যাবে। তাহলে আগে সংখ্যাগুলোকে দেখি আমরা আগে ভালো করে। প্রথমটার কত আছে, শেষে আমার ইউনিট ডিজিট 2। আচ্ছা, কোনো একটি সংখ্যা তাকে যদি আমরা বর্গ করি, কোনো একটি পূর্ণ সংখ্যা তাকে যদি আমরা বর্গ করি, পূর্ণ সংখ্যা কত থেকে কত পর্যন্ত আছে, 0 থেকে 9 পর্যন্ত আছে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর যদি আমরা বর্গ করি, ইউনিট ডিজিটে কখনো 2 আসতে পারে না। আমরা শিখেছিলাম কি কি আসতে পারে, 1 আসতে পারে, 4 আসতে পারে, 9 আসতে পারে, 6 আসতে পারে, 5 আসতে পারে, এগুলো আসতে পারে। আর কি আসতে পারে না, 2 3 8, এইগুলো কখনো 0 আসতে পারে, এগুলো কখনো আসতে পারে না। কোনগুলো 2 3 8 এগুলো কখনো আসতে পারে না। তাহলে 2 আছে, তাহলে এটা প্রথমেই হবে না, বাদ।
এটাই কি দেখি 4 আছে, তাহলে এটা সম্ভাবনা আছে, কিন্তু পরেরটা দেখতে হবে কত আছে, 14 আছে, দশমিকের পরে 14 আছে। 14 কি যেতে পারে না, 14 কখনো যেতে পারে না, কারণ আমরা একটা জিনিস শিখেছিলাম, শেষে 4 আছে মানে কি, এটা হয় 2 স্কোয়ার হয়ে হয়েছে অথবা 8 স্কোয়ার হয়ে হয়েছে 4। আমরা শিখেছিলাম কোনো জোড় সংখ্যা তার যদি বর্গ করা হয় তবে সেই বর্গটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য যাবে, এটা আমরা শিখেছিলাম। আর আরেকটা জিনিস জানি আমরা, যদি কোনো সংখ্যা 4 দ্বারা ভাগ যায় তার লাস্ট 2 ডিজিট 4 দ্বারা ভাগ যাবে। 14 কি লাস্ট 2 ডিজিট 4 দ্বারা ভাগ যায়? ভাগ যায় না, তার মানে এটিও একটি বর্গ সংখ্যা নয়। কোনগুলো হতে পারে বর্গ সংখ্যা? 24, তারপরে কত হতে পারে 44, কত হতে পারে তারপর 64, এই সংখ্যাগুলো শেষে হলে এগুলো হতে পারে, মেবি হতে পারে, কিন্তু 14, 34 এরা কখনো একটি বর্গ সংখ্যা হতে পারে না। তাহলে এ আর সি সবার প্রথমে এলিমিনেট হয়ে গেল। এবার শেষে পড়ে থাকলো হচ্ছে এখানে 9 আছে শেষে, এখানে 9 6 আছে। এবার দেখা যাক, এখানে দশমিক নয়, আমরা বলবো তো হতেই পারে 7 স্কোয়ার 49 বা 3 স্কোয়ার 9, কিন্তু এটা আসলে তো 9 নয়, দশমিকের পরে 9 আছে, আরেকটা ঘর হতে হবে, তাহলে 9 0। তাহলে এইরকমও কোনো সংখ্যা কিন্তু বর্গ হতে পারে না। তাহলে একমাত্র আমরা দেখতে পাচ্ছি যে 96, এটাই একমাত্র এমন সংখ্যা যেটা কোনো সংখ্যার বর্গ সম্ভব যার শেষে 96 আছে। তো এইভাবে আমরা অঙ্ক না করেও আমাদের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আমরা অঙ্ক না করেও কিন্তু এভাবে উত্তরগুলো করে ফেলতে পারি। পরের অঙ্ক দেখা যাক। এটা কিন্তু আমাদের নতুন কনসেপ্ট, যেটা আমরা নাম্বার সিস্টেমে শেখাইনি, কারণ এটা খুব ছোট্ট টপিক ছিল। তো এখানে কিন্তু অঙ্কের মাধ্যমে আমরা জিনিসটা দেখে নেব। কি সেটা? ফ্যাক্টর খোঁজা, কোনো সংখ্যার কতগুলি উৎপাদক আছে সেইটা খোঁজা। এখানে আমরা একটি সূত্রও বলবো, সেই সূত্রটা আমরা নোট করে রাখবো, ঠিক আছে? এবং এই অঙ্ক থেকে কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, তখন আমরা পারি না, জাস্ট নিয়ম জানি না বলে। কি বলেছে? ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ 60, 60-এর উৎপাদক কতগুলি নির্ণয় করো। তাহলে প্রথমে কি করতে হবে? 60কে ভাঙতে হবে। বিশ্লেষণ করলে কি কি পাওয়া যায়? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 হলো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 2 স্কোয়ার ইন্টু 3 টু দ্য পাওয়ার 1 ইন্টু 5 টু দ্য পাওয়ার 1। এবার সূত্র হচ্ছে উৎপাদক, কতগুলি উৎপাদক আছে কোনো সংখ্যার সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে যেগুলো পাওয়ারে আছে সেই পাওয়ারের সঙ্গে 1 যোগ করে সেগুলো সব গুণ হবে। তার মানে কি, 2 এর পাওয়ার 2 ছিল, তাহলে 2 প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 1 ছিল 1 প্লাস 1 ইন্টু 5 এর পাওয়ার 1 ছিল 1 প্লাস 1। তাহলে এখানে হলো 3 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আমাদের উত্তর হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এটাই হবে আমাদের উৎপাদক, 60-এর উৎপাদক সংখ্যা হচ্ছে 12। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তার মানে সূত্র হিসাবে যদি আমরা লিখি, মনে করা যাক কোনো একটি সংখ্যা, তাকে বিশ্লেষণ করে পাওয়া গেছে x টু দ্য পাওয়ার p, y টু দি পাওয়ার q, z টু দ্য পাওয়ার r, এরকম আকারে পাওয়া গেছে। তাহলে এর উৎপাদক সংখ্যা কত হবে? এর উৎপাদক সংখ্যা হবে p প্লাস 1 ইন্টু q প্লাস 1 ইন্টু r প্লাস 1। ক্লিয়ার? যদি বলতো আমাদের 24-এর কত উৎপাদক, 24কে প্রথমে ভাঙতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 2 এর কিউব ইন্টু 3। তাহলে উৎপাদক কত হবে? 2 এর পাওয়ার কত আছে? 3, তার মানে 3 প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 1 আছে 1 প্লাস 1, তার মানে 4 ইন্টু 2, 4 দুগুণে 8। এটাই হয়ে যেত আমাদের উত্তর।
বোঝা গেল? এই সূত্রটা আমরা কিন্তু নোট করে রাখবো। এই যে সূত্রটা, এটা নোট করে রাখবো। এটা আমাদের অনেক অঙ্ক করবার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? আমার গলাটা একটু বসা আছে, তো দুঃখিত, একটু অ্যাডজাস্ট করে নেবে। নেক্সট অঙ্ক দেখা যাক। ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টর অফ 30 to the power 15 into 16 to the power 12 into 20 to the power 30। আগেরটা কি ছিল? জাস্ট ফ্যাক্টর বের করতে দিয়েছিল, এটাই বলেছে প্রাইম ফ্যাক্টর। এটাও কিন্তু একটু অন্য টাইপের অঙ্ক। কী করে বের করতে হয় শিখে নেব। সবার প্রথমে যেটা করতে হয়, যখন প্রাইম ফ্যাক্টর চাইবে, প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাগুলি দেবে তাকে আমাদের মৌলিক সংখ্যার আকারে বিভাজন করে নিতে হবে। তো 30কে ভাঙলে আমরা কি লিখব? 2 ইন্টু 3 ইন্টু 5 টু দ্য পাওয়ার 15। 16কে কি লিখব? 2 টু দ্য পাওয়ার 4 ইন্টু 20কে কি লিখব? 2 টু দ্য পাওয়ার স্কোয়ার ইন্টু 5 এর পাওয়ারে 30, এই লিখব। এবার তাহলে আমাদের প্রথমটায় কটা মৌলিক সংখ্যা? 3টে। তাহলে মৌলিক সংখ্যা 3 15 45, 45। এখানে গুণ চিহ্ন হবে না, সরি, একটু ভুল করেছি আমি, ওখানে যোগ চিহ্ন হবে মাঝে। তাহলে কি হবে? 30কে কেমন লিখবো আমরা? 2 ইন্টু 3 ইন্টু 5 পাওয়ার 15, যোগ চিহ্ন হবে, যোগ। 16কে কত লিখব? 20কে কত লিখব? 2 স্কোয়ার ইন্টু 5 তারপর 30। এবার যোগ করতে হবে সমস্ত যে উৎপাদকগুলো। এখানে কটা উৎপাদক? 3টে। তাহলে 3 15 45 যোগ, এখানে কটা উৎপাদক? 4টে, 4 12 48 যোগ, এখানে কটা উৎপাদক? 2 আর 1 3, 3 30 90। যোগ করা হোক, 90 45 135, 8 143 আর 40 183। তাহলে এর প্রাইম ফ্যাক্টর হচ্ছে 183। তাহলে আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষায় অনেকবার এই প্যাটার্নের অঙ্ক এসছে এবং আমরা না জানার কারণে এই অঙ্ক করতে পারিনি। তো আমরা জেনে রাখবো, প্রাইম ফ্যাক্টর যখন বলবে তখন আমাদের এইভাবে বের করতে হবে। পরের অঙ্ক দেখা যাক কি বলছে। What least value must be assigned to x so that the numbers 451x 603 is exactly divisible by 9? বলছে x এর সর্বনিম্ন কত মান হলে এই যে সংখ্যাটি বলে দিয়েছে এটা 9 দ্বারা ভাগ যাবে। তা 9 দ্বারা ভাগের সূত্র কি? সমস্ত যোগফলটা যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে প্রথমে 4 5 9, এটাকে বাদ দিয়ে দিই, দরকারই নেই। 3 6 9 0, এটাকেও বাদ দিয়ে দিই, এটাও দরকার নেই। তাহলে আমাদের x এর মান সর্বনিম্ন কত হতে পাবে? তাহলে আমাদের x এর মান যদি জাস্ট এখানে কত আছে 1 পড়ে প্লাস এক্স, 1 প্লাস এক্স, তার মানে এই 1 প্লাস এক্স এর মান আমাদের 9 হতে হবে, তবে সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। তাহলে এক্স এর মান কত হতে হবে? মিনিমাম 8 হতে হবে, তবে সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। বোঝা গেল? যারা এভাবে বুঝবে না তারা কি করবে? তারা সমস্তটাকে যোগ করবে। 4 5 9, 1 10, 6 আর 9, 4 5 9, 1 10, 6 16, 3 19, 19 প্লাস এক্স করবে। এবার দেখবে সবচেয়ে কাছাকাছি কোন সংখ্যা হতে পারে, এটা 9 দ্বারা বিভাজ্য। কত আছে এরপরে কাছাকাছি? 27। তাহলে এক্স কত হতে হবে? এক্সের ভ্যালু আমাদের 8 হতে হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখা যাক। বলছে when n is divisible by 5 remainder is 2। যখন n কে 5 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 2। তাহলে n স্কোয়ারকে ভাগ করলে 5 দিয়ে কত রিমাইন্ডার থাকবে? আমরা কি শিখেছিলাম? কোনো সংখ্যায় যে এফেক্ট পড়ে, স্কোয়ার হোক, যোগ হোক, গুণ হোক,
যে এফেক্ট পড়বে তার রিমাইন্ডারের ওপরও সেই প্রভাবই পড়ে। তাহলে যদি এনকে 5 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকে, তাহলে এন স্কোয়ারকে যদি করা হয় তখন রিমাইন্ডার কী হবে? যেহেতু সংখ্যার স্কোয়ার হচ্ছে, তাহলে রিমাইন্ডারেরও কী হবে? 2-এরও কী হবে? স্কোয়ার হবে। তাহলে 2 স্কোয়ার 4, 4কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত রিমাইন্ডার থাকবে? 4ই রিমাইন্ডার থাকবে। খুব সহজ, আনসার হবে অপশান ডি। কি জিজ্ঞেস করেছে? 1, 3, 5 ডট 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 আপ টু 15 টার্মস, এরকম 15 টার্মস পর্যন্ত যে সংখ্যা তার যোগফল কত হবে? এটা এই অঙ্ক আমরা কি এখানে নাম্বার সিস্টেমের কয়েকটা সূত্র আমাদের এখানে মাথায় রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। সেই সূত্রগুলো আমি বলে দিচ্ছি, নোট করে নেবে। মনে করা যাক যদি 1 + 2 + 3 ডট 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 এন টার্ম পর্যন্ত থাকে, সেক্ষেত্রে এই যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2। যদি এগুলো স্কোয়ার থাকতো, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এরম যদি থাকতো, সেক্ষেত্রেও হতো n ব্র্যাকেট দিয়ে n + 1/2 টোটালটার স্কোয়ার। নোট রাখবে এগুলো। যদি এটা কিউব দিয়ে হতো, সরি একটু ভুল হয়েছে, যদি 1 + 2 + 3 ডট 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 দিয়ে থাকতো n পর্যন্ত, তখন যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2। ক্লিয়ার? যদি স্কোয়ার দিয়ে থাকে তখন সূত্র হচ্ছে n × n + 1 × 2n + 1/6। ক্লিয়ার? আর যদি কিউব দিয়ে থাকে, 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস ডট 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 এন কিউব যদি এরকম থাকে, তখন সূত্র হচ্ছে n ইন্টু, তখন ওই সূত্রটা n + 1/2 টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে? তো এখানে আমরা এই সূত্রগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার এখানে আমাদের আরেকটা সূত্র আছে, আমাদের যখন আমাদের 15 টার্মস পর্যন্ত বলে দেবে, তখন সূত্র আরেকখানা যোগফল বের করার। সূত্রটা হচ্ছে n/2 ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n - 1 ইন্টু ডি, অর্থাৎ যতগুলো টার্ম বাই 2 ব্র্যাকেট দিয়ে 2 ইন্টু এ বলতে হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস n - 1 ইন্টু ডি ফর ডিফারেন্স। এটাও আরেকখানা যোগফলের সূত্র। তাহলে এখানে আমরা এই সূত্র প্রয়োগ করলে কি পাবো? কতগুলো টার্ম আছে? 15টা। তাহলে 15/2। প্রথম টার্ম কত আছে? 1, তাহলে 1 বসাবো, যোগ n কত আছে? 15, 15 - 1 কত হবে? 14। আর টার্মের ডিফারেন্স কত? 2 করে, তাহলে 14 দুগুণে 28 হবে। তাহলে আমাদের কত পাবো আমরা শেষ পর্যন্ত? কি ছিল? 15/2, 2 ইন্টু 1 প্লাস 15 - 1 ইন্টু 2। তাহলে আমাদের শেষে পেলাম 15/2 ইন্টু 30 সমান 225। তাহলে অপশন সি হবে হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট অঙ্ক আমাদের আজকের, খুব সহজ, একটু টেকনিক্যাল। কি দিয়েছে? 1-এর কিউব, 2-এর কিউব ডট 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 দিয়ে 10 কিউব পর্যন্ত দিয়েও চেয়েছে এর ভ্যালু কত হবে। তাহলে 2-এর কিউব, 4-এর কিউব এই পর্যন্ত আছে। এখান থেকে আমরা 2-এর কিউব কমন নিই, তাহলে কি পাবো? 1-এর কিউব, 2-এর কিউব, 10-এর কিউব। এর ভ্যালু কত দিয়েছে? এর ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের 3000
25। তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এখানে 3025টা পুট করে দিতে হবে। তাহলে 8 ইন্টু 3025 গুণ করব, উত্তর পেয়ে যাব আমরা সি 24200। ক্লিয়ার? তো আজকের চ্যাপ্টার আমাদের এখানেই শেষ। নাম্বার সিস্টেম আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা নতুন অধ্যায় শুরু করব। তো এই কদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।